26 এপ্রিল মোদী সরকারের আরও একটা সারেন্ডারের ঘটনা ঘটে গেল। ইরানের চাবাহার বন্দর থেকে এই সারেন্ডারের খবর এসে গেল মাত্র কয়েক ঘন্টা আগে। তবে এই ঘটনাটি জানার আগে আরএসএসের এক শীর্ষ নেতা কিভাবে মোদির সারেন্ডার নিয়ে আমেরিকার হাটে হাঁড়ি ভেঙে দিয়েছেন সে কথা একটু জানিয়ে রাখি। রাম মাধব খাস আমেরিকার মাটিতে দাঁড়িয়েই প্রেসিডেন্ট ট্রাম্পকে তেল মারার ঢঙে বলেছেন, ভারত ইরানের কাছ থেকে তেল কেনা বন্ধ করতে রাজি হয়েছে, এমনকি আমাদের দেশের ভেতরের বিরোধীদের এত সমালোচনা সত্ত্বেও আমরা রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতেও রাজি হয়েছি। We agreed to stop buying oil from Iran. We agreed to stop buying oil from Russia, facing so much criticism from our Indian opposition. We agreed for 50% tariffs. Agreed means we did not say anything. We maintained our patience. 50% tariffs we agreed. Today, in the new trade deal also, we agreed for 18% tariffs, higher than what it used to be. I mean, average tariff. Where is India lagging behind in that? রামের এই বক্তব্য নিয়ে এরপর যা হলো তা কোনো রাজনৈতিক থ্রিলারের চেয়ে কম নয়। এই থ্রিলারের একটা নামও দিয়ে দিয়েছেন রাহুল গান্ধী। রাহুল গান্ধী আরএসএস এর নতুন নাম দিয়েছেন রাষ্ট্রীয় সারেন্ডার সংঘ। একেবারে সেই সাভারকরের মাফিনামা দেওয়ার ভঙ্গিতেই রাম মাধব এখন এই কথা বলার জন্যে মাফ চেয়েছেন। তিনি নাকি না বুঝে সুঝে এসব কথা বলে ফেলেছিলেন। এখন তিনি সামাজিক মাধ্যমে দ্রুত একটা পোস্ট দিয়ে একেবারে ডিগবাজি খেয়েছেন। তিনি লিখেছেন, আমি যেটা বলেছি সেটা তথ্যগতভাবে ভুল বা ফ্যাকচুয়ালি ইনকারেক্ট ছিল। নিন বিশ্বাস করুন, রামের কোন কথাটা সত্যি, আগের কথাটা সত্যি না পরের মাফিনামাটা সত্যি। আপনি কোনটা বিশ্বাস করবেন তা নির্ভর করছে আপনার বিবেচনার উপরেই। আসলে মোদির নতজানু নীতির যে কথা বিশ্বজুড়ে এখন আলোচনার বিষয়, গত 23 এপ্রিল রাম মাধব যেন নিজের অজান্তেই ওয়াশিংটনে গিয়ে তাতে শিলমোহর দিয়ে এসেছেন। রাম মাধব গত 23 এপ্রিল ওয়াশিংটনের বিখ্যাত হাডসন ইনস্টিটিউট আয়োজিত দ্য নিউ ইন্ডিয়া কনফারেন্সের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সদস্য হিসেবে যোগ দিয়েছিলেন। সেখানে তার সাথে মার্কিন ডেপুটি সেক্রেটারি অফ স্টেট কার্ট ক্যাম্বেলও উপস্থিত ছিলেন, আর তাকেই এসব তেল দেওয়ার কথা শোনাচ্ছিলেন রাম মাধব। আমেরিকাকে খুশি করতে গিয়ে এবং ভারত যে তার কত বড় বন্ধু তা প্রমাণ করতে গিয়ে রাম মাধব সেখানে যা বলেছেন সেটা কি মোদী সরকারের 56 ইঞ্চি ছাতির একেবারে এক্সরে রিপোর্ট? ইরান ও রাশিয়ার তেল কেনা বন্ধের কথা ছাড়াও রাম মাধব বলেছেন, ভারতের উপর 50% শুল্ক চাপিয়ে দিয়েছিল আমেরিকা। আমরা খুব বেশি উচ্চবাচ্য না করেই তা মেনে নিয়েছি। তাহলে আমেরিকা আর কি চায়? ভারত আর কতটা বন্ধু হলে আপনাদের মন ভরবে? সহজ কথায় তিনি বোঝাতে চেয়েছেন যে ট্রাম্পের সব আবদার মোদী সরকার লক্ষ্মী ছেলের মতো মেনে নিয়েছে। রাম মাধবের এই মন্তব্যের প্রেক্ষিতটা থেকেই ইরানের চাবাহার বন্দরের বর্তমান সংকটটা বোঝার চেষ্টা করব। 26 এপ্রিল মানে কয়েক ঘন্টা আগেই মোদী সরকার ইরানের চাবাহার বন্দরের শেয়ার হস্তান্তরের যে পরিকল্পনার কথা জানিয়েছে তা আসলে রাম মাধবের ওই সারেন্ডার বা আত্মসমর্পণের একটা বর্ধিত রূপ। 56 ইঞ্চির ছাতি কি তবে কেবলই দেশের ভোটের জন্যে? বিদেশের মাটিতে সেই ছাতি কেন 18 ইঞ্চিতে নেমে আসে? রাহুল গান্ধীর এই প্রশ্নই এখন সব মহলে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আজকের এই এপিসোডে আমরা এই চাবাহারের নয়া সারেন্ডার নীতি নিয়েই আলোচনা করব। ভিডিওটা পুরোটা দেখে ভালো লাগলে লাইক ও শেয়ার করে এটি আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। দেশে রামের নামে ভোট চেয়ে বেড়ান নরেন্দ্র মোদী বা অমিত শাহ। ওদিকে আরএসএসের এক রাম মানে রাম মাধব মহা ঝামেলায় ফেলে দিলেন বিশ্বগুরুকে, এবং তার সময়টাও মোদির পক্ষে খুব বিপজ্জনক। কারণ এর 3 দিন পরেই মোদিকে ইরানের চাবাহার বন্দর নিয়ে সিদ্ধান্ত প্রকাশ্যে জানাতে হবে, আর সেখানে রামের কথাই উঠে যাবে দেশের শিক্ষিত মহলে। আর হলো ঠিক তাই। রাম মাধবের কথাতেই যেন শিলমোহর দিয়ে দিল মোদী সরকার। ইরানের চাবাহার বন্দর থেকে চাটিবাটি গুটিয়ে নিল ভারত।
অথচ জিও পলিটিক্সে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বন্দরের ভিত্তি তৈরি হয়েছিল সেই 90-এর দশকে। আর পিভি নরসিম্হা রাও থেকে অটল বিহারী বাজপেয়ী হয়ে মনমোহন সিং সবাই এই বন্দর নিজেদের হাতে রেখে বিদেশ নীতিতে একটা জোরালো বার্তা দিয়েছিল বিশ্বকে। আর তখন তার পাশে ছিল ইরান। কিন্তু সবই কি নষ্ট করে দিলেন আমাদের তথাকথিত বিশ্বগুরু? মানে রাম মাধব যে ভুল বলেননি তা হাতে নাতে প্রমাণ করে দিলেন তিনি। 26শে এপ্রিল কি সত্যিই মোদী সরকার হাঁটু গেড়ে সারেন্ডার করলো ট্রাম্প সরকারের সামনে? পুরো বিষয়টা কি একদম সরল ভাষায় সেটাই এবার আপনাদের সামনে আনব। প্রথমে একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক, তাহলে চাবাহারের গুরুত্ব ভারতের কাছে কতটা তা বোঝা যাবে। চাবাহার প্রকল্পের সূচনা হয়েছিল পিভি নরসিম্হা রাওয়ের হাত ধরে। চাবাহার দক্ষিণ পশ্চিম এশিয়ার একটা কৌশলগত বিন্দু বা পয়েন্ট। এটা ভারতের জন্য পাকিস্তানকে বাইপাস করে মধ্য এশিয়ার একটা প্রবেশ পথ। পাকিস্তান তার ভূখণ্ড ব্যবহার করে ভারতকে আফগানিস্তান বা মধ্য এশিয়ায় যেতে দেয় না। চাবাহার প্রকল্পের কাজ শেষ হলে ভারত এই পথ দিয়ে মধ্যপ্রাচ্যে অনায়াসে বাণিজ্য চালাতে পারত। আরও লাভ আছে ভারতের। পাকিস্তানের গোয়াদার বন্দর থেকে মাত্র 170 কিলোমিটার দূরে এই বন্দর। গোয়াদার বন্দর আবার চীনেরই তৈরি। মানে এই প্রকল্প ভারতের পক্ষে এক ঢিলে অনেকগুলো পাখি মারার মতো কাজ ছিল। আর এতে সম্মতও হয়েছিল ইরান। 2003 সালে তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এবং ইরানের প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামি এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। কূটনৈতিক সুবিধের কথা ভেবে ভারতের সব প্রধানমন্ত্রী এতে খুব উৎসাহী ছিলেন। এমনকি মোদিও তার চাটুকার গদি মিডিয়ায় একটি আলাপচারিতায় চাবাহারকে তিনি কিছুতেই ছাড়বেন না বলেছিলেন। 2016 সালে মোদি ইরান সফরে গিয়ে চাবাহারের চুক্তি নতুন করে করেন। এটা নিয়ে বিরাট প্রচারও করা হয় মোদির নিজস্ব স্টাইলে। অথচ আজ সেই প্রবেশপথটি মোদির কূটনীতির কারণে কার্যত হাতছাড়া হওয়ার পথে। বুঝতেই পাচ্ছেন ভারতের পক্ষে এটা কতটা বড় সেটব্যাক। চাবাহারকে বিশেষজ্ঞরা বলেন ভারতের জন্য এটা ছিল সোনার ডিম পাড়া হাঁস। এর মাধ্যমে পাকিস্তানকে বাইপাস করে ভারত ইউরেশিয়া এবং রাশিয়ার সঙ্গে সরাসরি বাণিজ্যের সুযোগ পেত, যা ভারতের অর্থনীতিকে কয়েক বিলিয়ন ডলারের বাণিজ্য দিতে পারত। একে বলা হচ্ছে নর্থ সাউথ করিডর। মানে রাশিয়া এবং ইউরোপের সাথে ভারতের বাণিজ্যের সময় এবং খরচ প্রায় 40% কমিয়ে আনার মূল চাবিকাঠি ছিল এই চাবাহার বন্দর। আর বিনিয়োগ, ভারত ইতিমধ্যেই এখানে প্রায় 120 মিলিয়ন ডলার মানে প্রায় 11,000 কোটি রুপি খরচ করেছে। 2024 সালে 10 বছরের জন্য এই বন্দর চালানোর চুক্তিতেই সই করা হয়। 2025 সালের সেপ্টেম্বরে যখন ট্রাম্প প্রশাসন ইরানের উপর তাদের ম্যাক্সিমাম প্রেসার নীতি কঠোরভাবে প্রয়োগ শুরু করে, তখন চাবাহারের উপর থেকে ছাড় তুলে নেওয়া হয়েছিল। কিন্তু ভারতের দীর্ঘ অনুরোধের পর গত বছর 28 অক্টোবর মার্কিন ট্রেজারি বিভাগ একটি চিঠির মাধ্যমে জানিয়েছিল যে তারা ভারতকে 6 মাসের জন্য চূড়ান্ত সময় দিচ্ছে। সেই সময়সীমাটি হলো 26 এপ্রিল 2026, মানে কয়েক ঘন্টা আগে। অর্থাৎ আজ থেকে চাবাহারে ভারতের যে কোনো নতুন বিনিয়োগ বা কর্মকাণ্ড সরাসরি মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়ার ঝুঁকিতে রয়েছে। মানে আমেরিকার শত্রু ইরানকে সাহায্য করার অপরাধে ভারতের কোম্পানিগুলো বিশ্বজুড়ে বিপদে পড়তে পারে বা কালো তালিকাভুক্ত হতে পারে। মোদী সরকার ভারত সরকারের মালিকানাধীন ইন্ডিয়া পোর্টস গ্লোবাল বা IPGL এর শেয়ার তড়িঘড়ি করে একটি স্থানীয় ইরানি সংস্থার কাছে হস্তান্তর করার পরিকল্পনা করছে। একে পোশাকি ভাষায় বলা হচ্ছে ঝুঁকি কমানো, কিন্তু সহজ বাংলায় এর অর্থ হয় আমেরিকার ভয়ে নিজেদের লাভজনক সম্পদ অন্যের হাতে তুলে দিয়ে কোনো মতে মাঠ ছেড়ে পালানো। এটা যদি ভারতের পক্ষে উপকারী হতো তাহলে তো অতি সহজে এটা আগেই করা যেত। আর তাতে এখানে যে সারেন্ডারের গল্পটা সামনে আসছে তাকে কি কোনো মতে শাক দিয়ে মাছ ঢাকা সম্ভব? তবে
তবে ভারতের পক্ষে বলা হচ্ছে স্যাংশন উঠে গেলে এটা আবার আমাদের হাতে নিয়ে আসা হবে। এই পিছুটানের ফলে ভারত কয়েক দশকের কষ্টার্জিত কৌশলগত সুবিধে কি হারিয়ে ফেলতে বসেছে? চীন ইতিমধ্যেই চাবাহারের সংলগ্ন এলাকায় বিনিয়োগের প্রস্তাব দিয়ে বসে আছে। মোদির এই নতজানু কূটনীতি কার্যত চীনকেই কি সুবিধে করে দিল? এছাড়া ভারতের বন্ধু দেশগুলোর উপরেও এর প্রভাব পড়তে চলেছে। আফগানিস্তান এবং মধ্য এশিয়ার দেশগুলো যারা ভারতের চাবাহারের উপর ভরসা করে বসেছিল, তারাও আজ চরম অনিশ্চয়তায়। রাহুল গান্ধী তার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, নাগপুরে এরা ভুয়া জাতীয়তাবাদ প্রচার করে আর আমেরিকার কাছে গেলেই এরা নুয়ে পড়ে। রাম মাধব আসলে সংঘের সেই রূপটিকেই ফাঁস করে দিয়ে এসেছেন। আর চাবাহারে ঠিক সেটাই কি দেখা গেল? কংগ্রেসের অফিসিয়াল হ্যান্ডেল থেকে বলা হয়েছে, নরেন্দ্র মোদীর সারেন্ডার নীতি এখন বিশ্ব জুড়ে ওপেন সিক্রেট। আগে যারা ব্রিটিশদের দাস ছিল, এখন তারাই আমেরিকার দাসে পরিণত হতে চাইছে। এ ব্যাপারে আপনার মত কি জানান কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে। স্বাধীন সাংবাদিকতার পাশে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অবশ্যই চালু করে রাখুন। সেই সঙ্গে পারলে রোজ একবার @সুব্রত বসু জার্নালিস্ট সার্চ দিয়ে নতুন কোনো ভিডিও আপলোড করা হলো কিনা তা দেখে নিতে পারেন। আমাদের আরও উৎসাহ যোগাতে মাসে মাত্র 29 টাকা দিয়ে চ্যানেলের মেম্বারশিপও গ্রহণ করতে পারেন। জয়েন শব্দটিতে ক্লিক করে সহজেই এই কাজ করা যাবে। ভালো না লাগলে মেম্বারশিপ যে কোনো সময় সহজেই ছেড়ে দিতে পারবেন। মেম্বারশিপ নিলে প্রতিটি ভিডিও নিশ্চিতভাবে আপনার কাছে সবার আগে পৌঁছে দেবে ইউটিউব। আমরা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের অর্থ গ্রহণ করি না।